হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 12-এর ইংলিশের ফার্স্ট চ্যাপ্টার দি আইস হ্যাবিটের বেঙ্গলি মিনিংটা করতে চলেছি। আগের ভিডিওতে আমরা অলরেডি দুটো পার্টে ভাগ করে ইংলিশ রিডিংটা করে দিয়েছি। তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখোনি তারা প্লিজ একবার দেখে নিও, তাহলে তোমাদেরই সুবিধা হবে। কারণ গল্প যেভাবে আমরা বাড়িতে বাংলা গল্প শুনে যেভাবে আমরা বেশি মনে রাখতে পারি, সেইভাবে ইংলিশটা পড়া যায়। তোমরা যদি বারবার শুনে নাও তোমাদের গল্পের সিকোয়েন্সটা খুব ভালোভাবে মাথায় এসে যাবে। তো আমি আজকে বাংলা মিনিংটা করে দিচ্ছি, তোমরা শুনে নাও। রাস্কিন বন্ড ইনি একজন ভারতীয় রাইটারই বলা যায়। তিনি ইংলিশ অরিজিনের কিন্তু ভারতীয় রাইটার। উনি 1934 সালে জন্মেছিলেন। তিনি এখনো বেঁচে আছেন, মারা যাননি। তোমরা ওনার অনেক গল্প শুনে থাকবে, পড়ে থাকবে। ওনার ইংলিশ গল্পের ভাষাগুলি অত্যন্ত সহজ সরল, ইংলিশ পড়ার জন্য খুবই ভালো গল্পগুলি। তোমরা অনেকেই হয়তো পড়েছো, না পড়ে থাকলে একবার পড়ে দেখতে পারো, গল্পগুলি অত্যন্ত সুন্দর। তার লেখা বিখ্যাত কিছু গল্পেরগুলির মধ্যে হচ্ছে দ্য রুম অফ দ্য রুফ, দি অ্যাংরি রিভার, দি রেইন ইন দি মাউন্টেন্স। এই গল্পগুলি তার ফেমাস কাজের মধ্যে। তার গল্পের বেশিরভাগ যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে প্রত্যেকটাই হিমালয়ের হিলসের কে কেন্দ্র করে। তিনি ছোটবেলায় সেখানেই থাকতেন। ওনার অনেক লেখাতেই, প্রায় সব লেখাতেই এই গল্পটাই এই জায়গাটির উল্লেখ আছে। ওনার ছোটবেলার অনেক গল্প খুব সুন্দর সুন্দর, পারলে তোমরা একবার পড়ে দেখতে পারো। তো আমরা আর বেশি কথা না বলে গল্পের দিকে চলে যাচ্ছি যে গল্পটা কি কেন্দ্রিক। গল্পটা তোমরা দেখছো প্রত্যেক জায়গায় আই আই করে লেখা রয়েছে। এটা হচ্ছে একটি ফার্স্ট পার্সন ন্যারেটিভ স্টোরি। তো তাই এখানে প্রত্যেকটি জায়গায় আই আই করেই তোমরা গল্পটা পাবে। তো এখানে দি আইস হ্যাবিট নাম দেওয়া হয়েছে। এখানে আইস হ্যাবিট কার আইসের কথা বলা হচ্ছে? এখানে হয়তো যে কো প্যাসেঞ্জার ছিলেন, দি গার্লস আই হতে পারে, হু ট্রাভেল অ্যালং উইথ দি ন্যারেটর ইন আ কনসিডারেবল ডিস্টেন্স, সেও হতে পারে। বা দি আইস অফ দি মেল কো প্যাসেঞ্জার হু caught the girl was blind and will be able or not to discover the narrator also blind. সেখানে দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, কিন্তু the girl's eye was the main element in the story. তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, গল্পটা আগের ইংলিশটা শুনেছো, তারা বুঝতে পারবে। আর বাংলা মিনিংটা আমি খুব ভালোভাবে সহজভাবে করে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। আমি আর আজকে ইংলিশ রিডিংটা করছি না। যেখানে যেটা কঠিন শব্দ উচ্চারণটা হবে সেই জায়গাটা আমি ইংলিশটা বলে তার মানেটা বলে দেবো। দেখো, প্রথম লাইনেই যেটা লেখা রয়েছে, রেল কামরায় রোহানা পর্যন্ত আমি একাই এলাম, তারপর একটি মেয়ে কামরাতে উঠল। যে দম্পতি তাকে ছাড়তে এসেছিল হয়তো তারা সম্ভবত তার বাবা মা হবেন। এখানে কাপল মানে হচ্ছেন দম্পতি, আর পেরেন্টস মানে নিশ্চয়ই তোমরা জানো বাবা এবং মাকে বোঝানো হয়। তারা মেয়েটির কমফর্টনেসের ব্যাপারে প্রচন্ড উদ্বিগ্ন ছিলেন। কমফর্ট মানে স্বাচ্ছন্দ্য বোঝায়, সুবিধা অসুবিধা এটাকে বোঝানো হয়। তো আমি সেটা কমফর্টই বললাম, তোমরা আশা করি মানেটা জানো। সো তারপরের লাইনে মিনিংটা করছি। এবং যে ভদ্র মহিলা ছিলেন তিনি মেয়েটিকে পরিষ্কার ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, পুঙ্খানুপুঙ্খভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন কোথায় তার মালপত্র রাখবে, কখন জানালা দিয়ে মুখ বের করবে না, মুখ বের করে বাইরে দেখবে না, কিভাবে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা এড়িয়ে চলবে, এই সমস্ত নানাবিধ বিষয়ে তাকে ইনস্ট্রাকশন তার মা দিচ্ছিলেন। এখানে ওম্যানই লেখা আছে, যদি কোশ্চেন আসে তাহলে দি ওম্যান এটাই বলবে। তার পরের স্ট্যান্ডার্ডটা মিনিংয়ে দেখো, তারা তাকে বিদায় জানালো এবং ট্রেনটি স্টেশন ছাড়ল। যেহেতু আমি তখন পুরোপুরি অন্ধ ছিলাম, তাই আমার চোখ শুধুমাত্র আলো এবং অন্ধকারের প্রতি সংবেদনশীল ছিল। সেন্সিটিভ মানে সংবেদনশীল। আমি বলতে পারবো না মেয়েটিকে কেমন দেখতে ছিল, কিন্তু আমি জানতাম সে চপ্পল পরেছিল। স্লিপার্স মানে হাওয়াই চটি জাতীয় যে জুতোগুলি হয়, মানে ওই চপ্পলই বলা যায়, ওই জুতোগুলিকেই স্লিপার্স বলা হয়। তার পরের লাইন দেখো, তার গোড়ালিতে যে চপ্পলের আঘাত হচ্ছিল তা থেকেই আমি বুঝেছিলাম যে সে চপ্পল পরে এসেছিল।
তারপরে স্ট্যাঞ্জার, তাকে কেমন দেখতে সে ব্যাপারে বুঝতে আমার একটু সময় লাগবে, হয়তো আমি কোনোদিনই বুঝতে পারবো না, কিন্তু তার কণ্ঠস্বরটি আমার অত্যন্ত ভালো লেগেছিল, এমনকি তার চপ্পলের আওয়াজও। লাইনগুলো রিডিং পড়ার সময় তোমরা অত্যন্ত ভালোভাবে নজর রাখবে, এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন আসে। আমরা যখন কোশ্চেনের পার্টটা আলোচনা করব, সাজেশন পার্টটা নিয়ে আসব, আমরা যেগুলো কোশ্চেন সলভ করব একসঙ্গে, সেই কোশ্চেনগুলোতে আমি এই উত্তর কোশ্চেনগুলো দেব, তোমরা তার আগে ভালোভাবে তৈরি করে নাও। তারপরে লাইনে দেখো যে কথাটি লেখক এবার বলছেন, সরাসরি জিজ্ঞাসা করছেন, তুমি কি দেরা পর্যন্ত যাবে? এখানে দেরা মানে বোঝানো হচ্ছে দেরাদুনকে। লাইনটা ভালোভাবে দেখো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, বারবার বলছি এখন কোশ্চেনটা বলছি না, আমি পরের পার্টে বলে দেবো, তোমরা প্লিজ পরের পার্টটা দেখো, তাহলে কোশ্চেন আনসারগুলো করতে সুবিধা হবে। তো আমি আরেকবার লাইনটা বলছি, তুমি কি দেরা পর্যন্ত যাবে? আমি তাকে প্রশ্ন করলাম। তারপরে স্ট্যাঞ্জার, আমি নিশ্চয়ই একটি অন্ধকার কোণে বসেছিলাম, কারণ আমার কণ্ঠ শুনে সে চমকে গেল। সে একটু অবাক হয়ে বলল, আমি জানতাম না এখানে আর অন্য কেউ আছে। হ্যাঁ, এমনটা প্রায় ঘটে। ভালো দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও মানুষ অনেক সময় দেখতে পায় না তার সামনে কি আছে। আমার মনে হয় তাদের অনেক কিছু একসঙ্গে দেখতে হয়। যে মানুষেরা দেখতে পায় না বা খুব স্বল্প দৃষ্টি সম্পন্ন, তারা কেবলমাত্র যেটুকু অত্যন্ত আবশ্যক গ্রাহ্য সেটুকুই তাদের ইন্দ্রিয়গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে গ্রহণ করে। আমিও তোমায় দেখিনি, আমি বললাম। এখানে লেখক বলছেন এই কথাটা, কিন্তু তোমার আসার শব্দ পেয়েছি। এরপর লেখক মনে মনে বলছেন যে আমি ভয় পাচ্ছিলাম যে আমি যে অন্ধ সেই কথাটা তার কাছ থেকে লুকাতে সফল হব কিনা। আমি আমার আসনেই বসে থাকলাম। আমার মনে হলো তাহলে সে ব্যাপারটা ঠিক একটা কঠিন হবে না। মেয়েটি এবার বলছে, মেয়েটি বলল, আমি সাহারানপুরে নামবো, সেখানে আমার আন্টি আসবে। আন্টি বলতে তোমরা জানো যে কাকিমা, মাসিমা, পিসিমা সবাইকেই বোঝানো হয়, তো এখানে আমি আন্টিটা বলাই ভালো, এই আন্টি বললাম। পরের লাইন, এবার লেখক বলছেন, তাহলে আমার মনে হয় আমার খুব বেশি ফ্যামিলিয়ার হওয়ার দরকার নেই। আমি বললাম, পিসিরা সাধারণত খুব ভয়াবহ প্রাণী হয়, ফর্মিডেবল ক্রিয়েচার বলতে ভয়াবহ প্রাণী বোঝানো হয়। এবার মেয়েটি লেখককে প্রশ্ন করছে, মানে ন্যারেটরকে প্রশ্ন করছে, লেখক বলা ভুল। আপনি কোথায় যাচ্ছেন? সে প্রশ্ন করলো। দেরা, সেখান থেকে মুসৌরি। দেরা মানে আগেই বলেছি যে দেরা হলো দেরাদুন। এবার মেয়েটি বলছে, দেখো, ও তুমি কত ভাগ্যবান। আমি মুসৌরি যেতে চাই, আমার ইচ্ছা হয় সেখানে যেতে। আমার পাহাড় ভালো লাগে, বিশেষত অক্টোবর মাসে। এবার লেখক বলছেন, হ্যাঁ, এটাই সেরা সময়। আমি আমার স্মৃতি রোমন্থন করে বললাম। কলিং অন মাই মেমোরিজ মানে হচ্ছে স্মৃতি রোমন্থন করে বলা, অর্থাৎ আমার পুরনো স্মৃতিগুলোকে ভেবে নিয়ে সেটাকে যেভাবে বলা হয় সেইভাবে। এটা কিছু কঠিন নয়, জিনিসটা শব্দটাই একটু কঠিন, কিন্তু মানেটা খুবই সহজ। পাহাড় বুনো ডালিয়া ফুলে ঢেকে যায়, সূর্যটি খুব আকর্ষণীয় হয়, আর রাতের বেলা তুমি কাঠের আগুন জ্বালিয়ে বসে একটু ব্র্যান্ডি পান করতে পারো। বেশিরভাগ ভ্রমণকারীরা, ট্যুরিস্ট অর্থাৎ ভ্রমণকারীরা চলে গেছে, আর রাস্তাগুলো শান্ত আর প্রায় নির্জন। হ্যাঁ, অক্টোবরই হলো সেরা সময়। সে চুপ করে রইল। আমি ভাবলাম, আমার কথাগুলো কি তাকে ছুঁয়ে গেল, নাকি সে আমাকে একটি রোমান্টিক বুদ্ধু ভাবছে। ফুল মানে বোকাই বোঝানো হয়।
তারপর আমি একটা ভুল করলাম। এগুলো কিন্তু লেখকই মানে ন্যারেটরই বলছেন যে আমি একটা ভুল করলাম। এই আগের যে স্ট্যান্ডারটা বললাম এই জায়গাটা পুরোটাই ন্যারেটর বলছেন। তারপরে লাইনটা দেখো, এটাও ন্যারেটর বলছে। বাইরেটা কেমন দেখছেন আমি প্রশ্ন করলাম। মনে হলো সে আমার প্রশ্নে অদ্ভুত কিছু খুঁজে পায়নি। সে কি ইতিমধ্যেই বুঝে গেছে আমি দেখতে পাই না? কিন্তু তার পরের প্রশ্নটাই আমার সন্দেহ দূর করে দিল। কেন, তুমি কেন জানলা দিয়ে বাইরে দেখছো না? সে প্রশ্ন করল। আমি সহজেই জানলার ধারটা ছুঁয়ে খুঁজে নিলাম। ছুঁয়ে তিনি খুঁজছেন কেন? কারণ তিনি চোখে দেখতে পান না, কিন্তু উনি এমন প্রিটেন্স করছেন যে উনি দেখতে পান, যাতে মনে না হয় যে সে দেখতে পায় না, কারণ তিনি খেলছেন একটা খেলা। জানালাটা খোলাই ছিল। আমি তার সামনে বসলাম, ভান করলাম যে ভূপ্রকৃতি পর্যবেক্ষণ করছি। আমি শুনলাম ইঞ্জিনের হাঁপানি, চাকার ঘড়ঘড় আওয়াজ, আর মনের চোখে আমি দেখলাম টেলিগ্রাফের খুঁটিগুলি দ্রুত চলে যাচ্ছে। দেখেছো কি? আমি বললাম। এটা কিন্তু লেখক বলছেন মেয়েটির উদ্দেশ্যে। গাছগুলো যেন চলছে, কিন্তু আমরা স্থিরভাবে দাঁড়িয়ে আছি। এবার মেয়েটি কি রিপ্লাই দিচ্ছে দেখো। এটাই সব সময় হয়, সে বলল। তুমি কি কোনো জন্তু দেখতে পাচ্ছ বাইরে? বা লেখক বলছে, না। আমি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বললাম, আমি জানতাম যে দেরার কাছে কোনো জঙ্গলে এখন কোনো প্রাণী প্রায় অবশিষ্ট নেই। আমি জানলার দিক থেকে সরে মেয়েটির মুখোমুখি হলাম। কিছুক্ষণ আমরা চুপ করে বসে রইলাম। তোমার মুখটা খুব ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়, আমি মন্তব্য করলাম। আমি ক্রমেই যথেষ্ট সাহসী হয়ে উঠছিলাম, কিন্তু এটা ছিল একটি নিরাপদ মন্তব্য। অল্প কিছু মেয়েরাই ফ্ল্যাটারিকে অর্থাৎ তোষামদে গলে যায় না। সে মিষ্টি হাসি হাসলো, একটি স্পষ্ট সশব্দ হাসি। এখানে একটা জিনিস বলার, যে কোনো মেয়েকে যদি বলা হয় সে খুব সুন্দর, তাকে খুব ভালো লাগছে, অনেকেই সেই কথাটিকে ভালো মনে করে, তাকে একটা ভালো মন্তব্য করা হচ্ছে সেই কারণে। কিন্তু ফ্ল্যাটারিটা অনেকে পছন্দ করে না, বেশিরভাগের মানুষই পছন্দ করে না। কিন্তু লেখক একটা সেফ রিমার্ক দিয়েছেন যে সে খুব ইন্টারেস্টিং ফেস, কোনো খারাপ কথা বলেননি, সেই কারণেই মেয়েটির খুব ভালো লেগেছে কথাটা। পরের লাইনে দেখো, এবার মেয়েটি কি বলছে। সেই মেয়েটি একটি মিষ্টি হাসি হাসলো, একটি স্পষ্ট এবং সশব্দ হাসি। এটা খুবই সুন্দর যে কেউ আমাকে বলছে যে আমার খুব ইন্টারেস্টিং ফেস। আমি তো হয়ে গেছে শুনতে শুনতে যে আমি খুব সুন্দর, আমার মুখটা খুব সুন্দর। এবার লেখক মনে মনে ভাবছেন, ও তার মানে তোমার মুখটাও খুব সুন্দর, কারণ তিনি জানেন না, চোখে দেখতে পান না, তো তিনি একটা জাস্ট সেফ রিমার্ক দিয়েছিলেন, মেয়েটি তার উত্তর দিয়ে দিলেন। এখন লেখক বলছেন যে একটা ইন্টারেস্টিং ফেস একটা প্রিটি ফেস হতেই পারে। মেয়েটি বলল, তুমি খুব সাহসী যুবক, সে বলল, কিন্তু তুমি এত গম্ভীর কেন? আমি ভাবলাম তাহলে আমি চেষ্টা করি তার জন্য একটু হাসতে, কিন্তু এই হাসির ভাবনাটা আমাকে বিপন্ন করে তুলবে, আর আমি একা হয়ে পড়লাম। শিগগিরই তোমার স্টেশন আসছে, আমি বললাম। ঈশ্বরকে ধন্যবাদ, মেয়েটি বলছে, যে এই যাত্রাটা কম সময়ের ছিল। আমি 2-3 ঘন্টা ধরে ট্রেনে বসে থাকতে পারবো না, এটা অত্যন্ত অসহ্যকর। এটা কিন্তু মেয়েটা বলছে। এবার লেখকের মন্তব্যটা শোনো, তিনি এই কথাটা মনে মনে ভাবছেন। লেখক কিন্তু রেডি হয়ে গেছেন তার গল্প শুনে, এখানে যতটা টাইম বসা যায় বসবেন। তিনি বলছেন, কিন্তু আমি সম্পূর্ণ প্রস্তুত যতক্ষণ এই ট্রেনে বসে থাকবো শুধু তার গলার আওয়াজ শোনার জন্য। তার কণ্ঠস্বরে পাহাড়ি নদীর উচ্ছ্বাস ছিল। যখন সে ট্রেন থেকে নেমে পড়বে, আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎকার
ব্রিফ এনকাউন্টার, ওটা সংক্ষিপ্ত সাক্ষাৎকার, সে ভুলে যাবে, কিন্তু এটা আমার মনে থাকবে যতক্ষণ না এই যাত্রাটি শেষ হচ্ছে, এবং তার কিছুক্ষণ পরে অবধি আমার মনে থাকবে। এখানে একটা সিচুয়েশনাল আয়রনি আছে, যেটা আমরা গল্পের শেষে গিয়ে বুঝতে পারবো। এখনো কিন্তু এরা একে অপরের যে দুর্বলতা, সেই জায়গাটা কিন্তু তারা বুঝতে পারেনি। মেয়েটি হয়তো বুঝতে পেরেছিল কি পারেনি সেটা আমরা জানি না, তবে আমরা লাস্টে গিয়ে এই সিচুয়েশনাল আয়রনিটার মুখোমুখি হব। আগে গল্পটা শেষ করে নেওয়া যাক। ইঞ্জিনের বাঁশি বেজে উঠল, রেলের কামরার চাকাগুলো তাদের শব্দ আর ছন্দ পরিবর্তন করল। মেয়েটি উঠে পড়ল আর তার জিনিসপত্র গুছোতে লাগলো। আমি ভাবতে লাগলাম, সে কি তার চুল খোপা বেঁধেছে নাকি বিনুনি করেছে? হয়তো সে তার কাঁধের উপর চুল খুলে মেলে দিয়েছে, নাকি চুল খুব ছোট করে কাটা ছিল। ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে ঢুকলো। বাইরের কুলি আর হকারদের চিৎকার শোনা যাচ্ছে, আর দরজার কাছে তীব্র কণ্ঠে এক মহিলার চিৎকার শোনা গেল। এটা বোধহয় মেয়েটির আন্টি। গুড বাই, মেয়েটি বলল। সে আমার খুব কাছে দাঁড়িয়েছিল, এতটাই কাছে যে তার চুলের সুগন্ধ আমায় মুগ্ধ করছিল। সে হয়তো চুলে শ্যাম্পু করেছে বা কোনো তেল দিয়েছে, যেটার অত্যন্ত মিষ্টি গন্ধ লেখকের নাকে আসছিল। আমি আমার হাতটা তুলে তার চুল ছুঁইতে চাইছিলাম, কিন্তু সে চলে গেল। শুধু তার সুগন্ধের সুবাস রয়ে গেল যেখানটায় সে দাঁড়িয়েছিল। দরজার কাছে কিছু হইচই শোনা গেল। একটা লোক কামরায় উঠে অস্পষ্ট স্বরে ক্ষমা চাইল। তারপর দরজাটা সশব্দে বন্ধ হলো, আর বাইরের পৃথিবীটা আবার আমার কাছে বন্ধ হয়ে গেল। আমি আমার বার্থে ফিরে এলাম। গার্ড তার বাঁশি বাজালো আর ট্রেন এগিয়ে চলল। আরো একবার আমাকে এক নতুন সহযাত্রীর সঙ্গে একটা খেলা খেলতে হবে। ট্রেনটা গতি বাড়ালো, চাকার গান শুরু হলো, কামরাটি ঝাঁকুনি দিয়ে নড়ে উঠল। আমি জানলার পাশের আসন খুঁজে নিয়ে তার সামনে বসলাম। দিনের আলোর দিকে চেয়ে রইলাম, যা ছিল আমার কাছে অন্ধকার। জানালার বাইরে এত কিছু ঘটে চলেছে, এটা আমার কাছে একটা আকর্ষণীয় খেলা। বাইরে কি চলছে তা অনুমান করা। যে লোকটি কামরায় এলো সে আমার দিবা স্বপ্নে ব্যাঘাত ঘটাল। এখানে যে রিভারি কথাটা আছে, রিভারি মানে দিবা স্বপ্ন, এটা একটি ইম্পর্টেন্ট লাইন, প্লাস এই মিনিংটাও খুব ইম্পর্টেন্ট, এটা মার্ক করে রাখো। তুমি নিশ্চয়ই খুব হতাশ হয়েছো, সে বলল। সে অর্থাৎ যে নতুন প্যাসেঞ্জারটি উঠল। তিনি আবার কি বলছেন দেখো, এই মাত্র যে নেমে গেল তোমার সেই সফর সঙ্গীর মতো আমি এতটাও আকর্ষণীয় সঙ্গী নই। এটি সেই মেল প্যাসেঞ্জারটি বলছেন, যিনি ঢোকার সময় একটি হইচই শুরু হলো এবং একটা ক্ষমা চাওয়ার একটা ব্যাপার তৈরি হয়েছিল, সেই প্যাসেঞ্জারটি বলছেন। এবার লেখক বলছেন, মেয়েটি অত্যন্ত আকর্ষণীয় ছিল। আমি বললাম, তুমি বলতে পারো ওর চুলটা লম্বা চুল ছিল নাকি খাটো চুল ছিল? এটি তার মেল প্যাসেঞ্জারকে ন্যারেটর জিজ্ঞাসা করছেন। তখন মেল প্যাসেঞ্জারটি একটু থতমত খেয়ে বলছেন, ঠিক একটু মানে থতমত নয়, একটু ভেবেই ধাঁধার ছলে আর কি, পাজলড হয়ে যেটা বলে, যে আমার ঠিক মনে নেই। সে একটু ঘাবড়ে গিয়ে বলল, তার চোখ দুটো আমি দেখেছি, চুল নয়। তার চোখ দুটো খুবই সুন্দর, কিন্তু তা কোনো কাজেই লাগে না। সে সম্পূর্ণ অন্ধ। তুমি দেখোনি? আমরা যে গল্পটার মানেটা বলেছিলাম, মানে বলার মধ্যখানেই আমি বলেছিলাম যে এটা একটা সিচুয়েশনাল আয়রনির ব্যাপার আছে, যেটা আমরা আমাদের বইয়ের যে রাস্কিন বন্ডের সম্বন্ধে যে জায়গাটা লেখা রয়েছে সেখানেই আমরা দেখতে পাই। যে লেখা রয়েছে, ইন দিস স্টোরি বন্ড explores the situational irony the originates between two people who meet by chance in rail compartment. The young man and the girl
are unaware of their individual blindness and converse with each other from the conviction that both of them can see. এখানে মানেটা কি বলছে যে এটা একটি সিচুয়েশনাল আইরনিক্যাল গল্প, যেটির বর্ণ প্রকাশ করেছেন এই গল্পের মাধ্যমে, যে দুজন মানুষ, একজন ইয়াং ম্যান এবং একটি মেয়ে, যারা রেলে হঠাৎ একটা বাই চান্স দেখা হয়ে গেছে, তারা কিন্তু একে অপরের অন্ধত্ব সম্বন্ধে জানতো না, দুজনেই কিন্তু প্রিটেন্স করে চলেছে যে তারা দেখতে পায়। এখানে কিন্তু আমরা দেখতে পাই যে লেখকের থেকে মেয়েটি বড় খেলোয়াড়, সে কিন্তু কোনোভাবেই বুঝতে দেয়নি যে সে চোখে দেখতে পায় না, লেখক ধরতে পারেনি। একমাত্র যে দেখতে পায় সেই তার চোখ দেখে অনুমান করতে পেরেছে যে সে অন্ধ। মেয়েটি কি লেখককে অনুমান করতে পেরেছিল কি না সে অন্ধ কি না, সেটা বোঝা যাচ্ছে না এই গল্পের মাধ্যমে, কিন্তু এই আয়রনির জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আর যেটা মেন পার্ট, যে এই গল্প আরও দুটো নামে পরিচিত, ফেমাস, সেই নাম দুটো আমি বলে দিচ্ছি। প্রথমটি হলো দি আইজ আর নট হেয়ার, আর পরেরটি হলো দি গার্ল অন দি ট্রেন। আজকের বাংলার মিনিংয়ের পার্টটি এটুকুই ছিল। আমরা পরের পার্টে কোশ্চেন অ্যান্সার আলোচনা করব সাজেশন সহ, এবং তার পরের পার্টে গ্রামার নিয়ে আলোচনা করব, বা গ্রামারটা আগে হবে বা যে কোনো একটা, তোমরা যেটা বলবে, যেটা তোমরা আগে চাও। তারপর আমরা ভিডিওগুলো আপলোড করতে থাকবো, আগে এটা তোমরা ভালোভাবে শুনে নাও। সো আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও একটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।